নমস্কার, আমাদের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলার সম্পাদক জয়দেব চন্দ্র। আপনাকে নমস্কার। আপনাকে প্রথম প্রশ্ন এই যে 40 ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা এই যে দীর্ঘদিন ধরে আমরা আমাদের এখানে রয়েছে পশ্চিমবঙ্গে, এই যে একটা অদ্ভুত একটা পরিস্থিতি, এইরকম পরিস্থিতির মুখোমুখি আমরা এর আগে কখনো হইনি। 40 ডিগ্রি 41 ডিগ্রি টেম্পারেচার হয়েছে, কিন্তু সেটা একদিন দুদিন, খুব বেশি হলে 3 দিন, কিন্তু এখন প্রায় 15-16 দিন কি তারও বেশি সময় হয়ে গেল যে এই তীব্র তাপমাত্রায় আমরা দগ্ধ হয়ে যাচ্ছি। এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন ও কিভাবে তৈরি হলো? প্রথমে আমাদের একটু মনে রাখা দরকার, আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে কিন্তু এই 40-42-এর অবস্থাটা জায়গায় নেই, তার থেকে অনেকটা বেশিও ছাড়িয়ে গেছে। আপনি বাঁকুড়া পুরুলিয়ার দিকে যদি যান তাহলে দেখতে পাবেন এটা 44-45 ক্রস করেছে। হ্যাঁ, আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণ কি। দেখুন, এখন তো এটার কোনো পরিবেশ আন্দোলনের কর্মীদের কথা নয়, পরিবেশ বিজ্ঞানীদেরও কথা নয়, এটা সাধারণ মানুষের কথা, গ্লোবাল ওয়ার্মিং। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই তাপমাত্রা বৃদ্ধিটাকে আটকানোর জন্য এই গ্লোবাল ওয়ার্মিং এর চলার সময় আমাদের যা যা করণীয় দরকার, যে সমস্ত নিয়ম নীতি প্রয়োগ করা দরকার, সেই নিয়ম নীতিগুলো প্রয়োগ করছেন না, বা গভর্নমেন্ট যারা আছেন আর কি ওপরে পরিচালনা করছেন সমস্ত কিছু, তারা যেভাবে এগুলোকে ভূমিকা নেবার কথা এগুলোকে কমানোর জন্য বা এই অবস্থায় যেভাবে থাকার জন্য, সেই জায়গায় তাদের সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। খুব সংক্ষেপে দুটো একটা কথা যদি আমরা বলি, তাহলে আমরা একটা ছোট্ট জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো। 1958 সালে মোনালোয়াতে WMO, ওয়ার্ল্ড মনিটরিং অথরিটি কার্বন ডাইঅক্সাইডের, তারা বলছেন যে কার্বনের পরিমাণ 310 থেকে 320 ppm। তার মানে 10 লক্ষ কণার মধ্যে 310 থেকে 320টা কণা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইডের এই কণা বেড়ে গেলে কি হয় না, তাপ ধারণ ক্ষমতাটা তাদের বাড়ে, বিকিরিত হয়ে, যে স্বাভাবিকভাবে আমরা পরিবেশ বিজ্ঞানে পড়েছি যে তাপটা বিকিরিত হয়ে যায়। তাহলে কার্বনের কণা যত বাড়বে তাপের পরিমাণ তত বাড়বে। কিন্তু এখন এই কণাটা কি দেখা যাচ্ছে, আমরা 1958 সালের পরে এই এখন 2022-24 যেটা লক্ষ্য করছি, সেই ppm এর পরিমাণটা দাঁড়িয়েছে 424-425, তবে 100 বেড়ে গেল। তারপরে তো এইগুলো বলার অপেক্ষা রাখে না যে অরণ্য নিধন, জলাভূমি বুঝিয়ে ফেলা, এই প্রকৃতির উপর অত্যাচার, নদীগুলোর উপরে অত্যাচার, নদীকে তার নিজস্ব খাতে বইতে না দিয়ে তার উপর দিয়ে যেভাবে অত্যাচার চলছে, নদীগুলোই বিক্রি হয়ে যাচ্ছে, নদীর বালি তো দূরের কথা, সেটাই বাসযোগ্য ভূমি করে দিচ্ছে। তারপরে তো এই আইন কানুন যা কিছু আছে এগুলোই মূলত দায়ী। সবচেয়ে বড় ব্যাপার যে এগুলো মেনটেন করতে গেলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কেউ, আমার সংগঠন বিরোধী নয় উন্নয়নের, আমি তো নই, আপনিও নন, কেউই নয় আমরা, কিন্তু এইগুলো করতে গিয়ে যেটা করা দরকার, যে ম্যানেজমেন্টটা করা দরকার, সেই ম্যানেজমেন্টের দিকে তাকানোর এদের সময় নেই। IPCC রিপোর্ট বার করে, রিপোর্টের অতগুলো পাতা তাদের পড়ার সময় নেই রাজনৈতিক দলগুলো, কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট দেয় 40-50 পাতার, সেগুলো তারা পড়তে পারে। তাদের তো কিছু এক্সপার্ট আছে, তারা তো তাদেরকে দেখিয়ে দিতে পারে, রাষ্ট্রনায়কদেরকে, যে এটা করলে এটা হয়, কিন্তু সেদিকে কোনো দৃষ্টি নেই তাদের। মূলত এগুলোই কারণ। আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনাকে, গ্রীষ্মকালে আমরা দেখতে পাচ্ছি যে দুর্বিষহ গরম একটা, আবার বর্ষা অনিয়মিত হয়ে গেছে, কোনো বছর প্রবল বর্ষা, সবকিছু ভেসে যাচ্ছে, বন্যা হচ্ছে, আবার কোনো কোনো বছর আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টি হচ্ছে। এই যে একটা অদ্ভুত প্রকৃতির, এই যে একটা অদ্ভুত খেলা, এইটা হাত থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আদৌ কি পরিত্রাণ পাওয়া সম্ভব?
দেখুন, আমি আপনাকে একটু আগেই কথাটা বললাম যে উন্নয়ন হচ্ছে, একটা প্ল্যানিং হচ্ছে। কিন্তু সেই প্ল্যানিংটা যে পরিবেশের জন্য করবে, ম্যানেজমেন্টটা দেবার জন্য, এমনটা নয় যে কোনো একটা উন্নয়ন করতে গেলে, কোনো একটা কাজ করতে গেলে সেই জায়গাটায় যে পরিবেশের উপর কোনো ক্ষতি হবে না, কিন্তু যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটাকে ম্যানেজ করার জন্য কতগুলো পদ্ধতি আছে, কতগুলো পন্থা আছে। সেই পন্থাগুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো করা যায়। আমি আমাকে ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই যেমন ধরুন, কোনো একটা জায়গায় মাইন করা হবে। এই এই মাইন করার জন্য যে জায়গাগুলোকে নেওয়া হয় সাধারণত সেগুলো জঙ্গলেরই কাছাকাছি। এর একটা উদ্দেশ্য আছে এদের, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা যায়। কিন্তু যখন এই কোনো একটা কিছু হয় এই ধরনের, হ্যাঁ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট আছে, তার আওতায় পড়ে ইআইএ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সেইটা স্টাডি করা হয়। সেইটা স্টাডি করে তাদেরকে বলা হয় যে একটা ইএমপি করতে, ম্যানেজমেন্ট প্ল্যান করতে। কিন্তু সেটা হচ্ছে না। উল্টে যে জায়গাগুলো করা হচ্ছে সেই জায়গাগুলো হচ্ছে যে ছাড় দেওয়া হচ্ছে, যাতে ওরা একটা খুব তাড়াতাড়ি কর্পোরেট যে সংস্থাগুলো আছে তারা প্রতিষ্ঠানটা পেয়ে যায়। প্রত্যেক জায়গাতেই আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন। তাহলে এইটা যে কন্ডিশনটা ভয়াবহ পরিবেশের পরিস্থিতিরা দাঁড়িয়েছে, যেটা অনেক আগে 6 রিপোর্টে আইপিসিসি সাবধান করে দিয়েছিল যে 1850 থেকে 2030-এর মধ্যে যেন তাপমাত্রাটা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না বাড়ে। এখন এটা গড় তাপমাত্রাটা, কারণ আমাদের 1.5 ডিগ্রি বাড়ছে তো দেখতেই পাচ্ছি, তাতে কি এমন এসে যাবে? এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না যদি না একটু বুঝিয়ে বলা হয়। কিন্তু যদি হিমালয়ের উপর 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে তাহলে কি হবে? সেখানের বরফ তো গলে যাবে। যদি সমুদ্র স্তরের উপর 1.5 ডিগ্রি তাপমাত্রা এভারেজ বেড়ে যায় তাহলে কি হবে? ইভাপোরেশন অনেক বেশি হবে। তাহলে এই যে ঘটনাগুলো, সমুদ্রের জলস্তরগুলো বৃদ্ধি পাবে, এর ফলে গোটা পৃথিবী জুড়েই যে একটা অবস্থা হয়েছে, আইপিসিসি তাই এটাকে বলছে এক্সট্রিম কন্ডিশন। একটা এক্সট্রিম কন্ডিশনের দিকে যাচ্ছে। তো সবসময় যে গরম বাড়বে এমনটা নয়, শীতও বাড়বে। আমি আমাদের বাঁকুড়া জেলায় বলছি, এবারে যেমন বাঁকুড়া জেলার চিত্রে বলা হচ্ছে যে রাজস্থানের তাপমাত্রার থেকে বাঁকুড়া জেলার তাপমাত্রা বেশি, আপনারা দেখতে পাবেন এখন সব জায়গাতে। কিন্তু শীতের সময় কি হয়েছিল? দার্জিলিং এর থেকে বেশি বলছে, দার্জিলিং যাবার দরকার নেই, বাঁকুড়ায় আসতেই হবে। তাহলে শুধুমাত্র যে গরম বাড়ছে এমনটা নয়, আবার তো দেখতেই পাচ্ছেন কোথাও ঠান্ডা বাড়ছে, এটা তো বললামই, আবার কোথাও বন্যা হচ্ছে, কোথাও খরা হচ্ছে, কোথাও খুব কম বৃষ্টি হচ্ছে। তাহলে এই এক্সট্রিম কন্ডিশনটার জন্যই এটা এই দায়ী। তার জন্য দরকার যেটা, সেটা হচ্ছে মানুষের যেমন সচেতনতার দরকার, সেগুলো তো আমরা করছি, কিন্তু সেটা নমিনিয়াল। শুধু সচেতনতার বার্তা দিয়ে তো হয় না, তার সঙ্গে দরকার প্ল্যানিং। যে প্ল্যানিংটা করবে রাষ্ট্রনায়করা, যারা উপরে বসে আছেন তারা, এবং যারা ইমপ্লিমেন্ট করবেন তারা, তাদের মধ্যে যদি এই বিষয়টা না আসে তাহলে কিন্তু শুধুমাত্র আমরা চিৎকার করে যাবো আর মানুষ সচেতন হবে, এটা করলে কিন্তু হবে না। 3 নম্বর প্রশ্ন আপনাকে। কেন্দ্রের বিজেপি সরকারের পরিবেশ পরিপন্থী যে সব নীতি, সেগুলো কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে সে সম্পর্কে আপনি যে আমাদের একটু সংক্ষেপে বলেন। দেখুন, আসলে আমি যে সংগঠনটি করি সেই সংগঠনটি কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আবার রাজনৈতিক দলের মদত পুষ্টও নয়। কিন্তু পরিবেশের প্রশ্নে আপনি যখন প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। আমি ছোট্ট একটা কথা বলছি, একটা গিমিক শুনতে পাচ্ছেন, প্লাস্টিক পলিউশন ইউনিট দ্বারা, এটা শুনতে পাচ্ছেন, সবসময় শুনতে পাচ্ছেন। 2018 সালেও বিট প্লাস্টিক পলিউশন হলো, এবারে বসুন্ধরা দিবসেও সেই থিম, প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক। আমাদের ভারত সরকার কি করলেন? ভারত সরকার 21টা প্লাস্টিকজাত দ্রব্যকে ব্যান করলেন। এবার তার মধ্যে কোনগুলো পড়লো? ক্যারি ব্যাগ পড়লো, আরো ছোটখাটো জিনিসগুলো পড়লো, তার বিকল্প কোনো ব্যবস্থা না করেই। কিন্তু করা হলো না কোনগুলো বলুন তো? যেগুলো রিসাইকেল করা সম্ভব না। যেমন আপনাকে বলছি, আমাজন
আমি নাম ধরে ধরেই বলছি, বুঝতে সুবিধা হওয়ার জন্য, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই এখানে। ফ্লিপকার্ট, এদের যে প্যাকিং গুলো থাকে এবং এইসব বাচ্চাদের যে লোভনীয় খাবারের প্যাকেট, কুরকুরে ফুরকুরে এটসেট্রা ফেটসেট্রা থাকে যেগুলো, লেজ ফেস এসব ফুটকার যে প্যাকেটগুলো, এই প্যাকেটগুলো কিন্তু পড়লো না, এই পরিকল্পনাটা করা হলো না। যে পানীয় দ্রব্যগুলো বড় বড় কোম্পানিগুলো করছে, সে পানীয়গুলো দ্রব্যগুলো কি হারে উৎপাদন হয় ভাবা যায় না, সেগুলো কিন্তু পড়লো না। এগুলোকে রিসাইকেল করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো। কোনগুলোর উপর নিষেধাজ্ঞা পড়লো? যেগুলোর সঙ্গে গরিব মানুষের রুটি রুজির সম্পর্ক আছে। একজন সবজি বিক্রেতা আছে, 5 কেজি পটল নিয়ে বসে আছে, সেই ছোট ছোট ক্যারি ব্যাগ দিয়েছে, তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে, তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাদের হাতে কোনো বিকল্প নেই, তারা তো ব্যাগ দিতে পারবে না। আর এই অভ্যাসটাও তৈরি হয়নি মানুষের। এখন এই অভ্যাস তৈরি করার জন্য আমরা বলছি, আমরা যে এটাকে অ্যাভয়েড করছি তা নয়, আমরা বারবার এর ভয়াবহতা বলছি। আমরা ডাটাগুলো তুলে দিচ্ছি যে 1950 সালে প্লাস্টিকের উৎপাদন হতো 2 মিলিয়ন টন, 2015 সালে সেটা দাঁড়ালো 419 মিলিয়ন টন। ভাবা যায় কে কাকে খাচ্ছে? আবার কয়েকটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই রকম এই ইআইয়ের যে প্ল্যানের কথাটা বললাম, আপনি কেন্দ্রীয় সরকারের কথাটা বললেন, যখন আমাদের কোভিড পর্যায়ে চলছে তখন আমরা ভাবছি পরিবেশ খুব ভালো হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না, আপাতভাবে খুব ভালো দেখা হচ্ছে। গরম বাড়ছে, তখনও মানুষ খুব আপাতভাবে দেখছে তাহলে কাজে লাগাও, কেন এসি লাগানো হচ্ছে, তখন ছেয়ে গেছে। কিন্তু এর ভেতরে যে গভীর জায়গাগুলো আছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো করলে অল্প স্বল্প তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু তার যে বৃহৎ জায়গাটা ধরা আছে, যেমন আপনাকে কার্বনের আমি উদাহরণটা দিলাম, এখন প্লাস্টিকের যে গল্পটা বলছি, তাহলে সেই পরিকল্পনাগুলো করা হলো না যে আমরা যাতে রিসাইকেল করা যায় তার ব্যবস্থাগুলো করি। আমি কোম্পানিগুলোকে বলি, আমি যদি ওই জায়গায় থাকতাম আমি কি বলতাম, ওই বোতলের কোম্পানিগুলোকে, জলের বোতলের কোম্পানিগুলোকে, ঠান্ডা পানীয়ের কোম্পানিগুলোকে, যেগুলো বাড়িতে রাখুক, 2 টাকা করে আমাদের কোম্পানি এসে নিয়ে যাবে, 2 টাকা করে পাবেন, সব রাখতো কিন্তু, দিয়ে সেগুলোকে যদি রিসাইকেল করা যেত। এই রকম প্ল্যানিং নেই। উল্টে কি করা হচ্ছে, ওই যখন কোভিড পিরিয়ড ছিল, যখন অধিবেশন বসছে না বা কমজন আসছে, তখন নতুন নতুন পরিবেশ রক্ষার যে আইন, সেই আইনগুলোকে বদলে ফেলা হচ্ছে। আপনারা জানেন এই যে জল নিয়ে, পরিবেশ নিয়ে হচ্ছে, এই গত ফেব্রুয়ারির লাস্ট উইকে যে ঘটনাটা ঘটেছে, জল নিয়ে একটা জল সংশোধনী অ্যাক্ট করলো। সেই অ্যাক্টে কি দাঁড়ালো না, জলটা আমাদের কোনো কোম্পানি যারা কারখানা করবে, বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি যখন বড় কারখানা করবে, তখন যে নিষ্কাশিত বর্জ্যটা, সেই বর্জ্যটা শোধন করে বার করার নিয়ম, সেগুলোকে পাল্টে দিল। কোনো জায়গায় জল জমা করার জন্য, মানে কোনো নদীর উপরে বা কোনো কিছু জমা, একটা ফাইনের ব্যবস্থা ছিল, সেই ফাইনটা কমিয়ে গেল। আপনাদের মনে থাকবে, আমি নাম ধরে বলছি বুঝতে সুবিধা হবে, রবিশঙ্করজি যমুনা নদীর উপরে একটা স্তূপ জড়ো করেছিল, তার জন্য একটা বিশাল অঙ্কের ফাইন করা হয়েছিল। আর এখন যে এই সংশোধনী আইনটা করলো, সেই সংশোধনী আইনতে সেইটার পরিমাণটা দাঁড়ালো একদম নমিনাল। তাহলে কি হচ্ছে, আমরা কি এবারে কি এইটাকে ধরে আরো বেশি দূষণকারী উপকরণ জমা হবে না? উল্টে সেগুলো ছাড় দেবার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম যে আপনাদেরকে, রবিশঙ্করের ওই আর্ট অব লিভিং যমুনা নদীতে যে প্লাবন ভূমিতে বড় অনুষ্ঠানটা করার ক্ষতি সাধনের জন্য 5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এবার সংশোধনীতে সেই পরিমাণটাকে দাঁড় করানো হয়েছে, মানে এই ধরনের করার ক্ষেত্রে 15 লাখ টাকা। এই আইনটাতে যেটা আগে ছিল যে শোধন করার ব্যবস্থা করতে হবে, এবং সংবিধানের বিধান যেটা, জল সংক্রান্ত ব্যবস্থাপনাটা রাজ্যের বিষয়, কিন্তু পুরোটা নিল কেন্দ্র। তবে একটা কথা কি জানেন, রাজ্যগুলোর কিন্তু এগুলো অ্যাকসেপ্ট নাও করতে পারে। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানিয়েছি যাতে এটা অ্যাকসেপ্ট না করা হয়, কিন্তু তারাও তো কার্যকরী ভূমিকা সেরকম পালন করছেন না, তারা অনেক কিছুই আটকাতে পারতেন। যাই হোক, এই ধরনের
প্রত্যেকটা বিষয়ই আপনি পরিবেশ ধরুন, অরণ্য ধ্বংস